স্বাগত আরও একবার দেখছেন বাংলাদেশ এখন। আসাদ ভাই আর রাহুল ভাই আমাদের সাথে চট্টগ্রাম, বগুড়া এবং খুলনা থেকে যোগ দিয়েছেন। চট্টগ্রাম থেকে দৈনিক পূর্বকোণে বার্তা সম্পাদক কলিম সারোয়ার, বগুড়া থেকে দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর এবং খুলনা থেকে আছেন দৈনিক সময়ের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতার রহমান বাবু। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এখনে। শুরুতেই কলিম সারোয়ার, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন। নিজস্ব অনুসন্ধানে করতে যে আপনাদের কি আপনাদের পত্রিকার জন্য যখন আপনারা নিজস্ব অনুসন্ধান করতে যান কি কি সমস্যার মুখোমুখি হন, আপনারা এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আসলে চট্টগ্রাম থেকে যে পত্রিকা বের হয়, জাতীয় দৈনিকের সাথে প্রতিযোগিতা দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আমরা বাংলাদেশের অন্যতম শীর্ষ দুটি দৈনিক, সারা দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক চট্টগ্রাম থেকে বের হয়। চট্টগ্রাম থেকে অনেকগুলো জাতীয়, এদের সাথেই প্রতিযোগিতা দিয়ে চট্টগ্রাম থেকে আমরা বেশ কয়েকটি পত্রিকা বের করি। সেই হিসেবে প্রত্যেকটা অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে আমাদের নিজস্ব রিপোর্টাররা একটু সময় নেন। যে কথাটা একটু আগেও বলা হচ্ছিল, এখানে দুটি ইনভেস্টমেন্ট আছে, একটা হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে অর্থের ইনভেস্টমেন্ট। এই বিষয়টুকু একটু থাকে এবং এই সময়টুকু নিয়েই আমরা অনুসন্ধানী প্রতিবেদনগুলো তৈরি করি। অবশ্যই এটা বাস্তবতা যে আমি যদি রাতারাতি অনুসন্ধানী প্রতিবেদন চাই, এটা কখনোই সম্ভব হয় না এবং আমাকে সময় দিতে হবে অনুসন্ধানী প্রতিবেদন। জি, আপনি আমাদের সাথে থাকুন। আমি বগুড়ায় আছেন প্রদীপ ভট্টাচার্য, আপনার কাছেও আমার একই প্রশ্ন যে অনুসন্ধানী প্রতিবেদন করতে যে আপনারা ঠিকমতো করতে পারেন কিনা এবং কি কি সমস্যার সম্মুখীন হন আপনারা। আপনাকে শুভেচ্ছা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যারা এখন দেখছেন সেসব দর্শক শ্রোতাকে জানাই আমার শুভেচ্ছা। আসলে অসুবিধা তো আছেই, তবে আমরা বলতে পারি যে ঢাকার বাইরে যেসব মফস্বল পত্রিকা আছে তার থেকে সেদিক দিয়ে কিন্তু বগুড়া অনেক বেশি এগিয়ে আছে, যেটা জনঘনত্বের দিক দিয়েও যদি বলা হয়। তারপরে অনেকগুলো বিষয় আছে, যেটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার। তারপরে ঢাকার বাইরে একমাত্র পত্রিকা, যে পত্রিকা একই সঙ্গে বগুড়া এবং ঢাকা থেকে প্রকাশিত হয়, সেটাও হচ্ছে বগুড়া থেকে প্রকাশিত হয় দৈনিক করতোয়া, যে পত্রিকায় আমি বার্তা সম্পাদকের দায়িত্বে আছি। তাই অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য যে যে বিষয়গুলো আগে আলোচনায় হলো, যে আমাদের এখানে রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, অর্থের যোগানের ব্যাপার আছে, সময়ের যোগানের ব্যাপার আছে। আপনারা জানেন যে মফস্বল পত্রিকায় যারা কাজ করেন তাদেরকে ডেস্ক এবং মাঠে সব জায়গায় কাজ করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কোনো কোনো পত্রিকার ক্ষেত্রে অবশ্য আমরা দেখেছি, বিশেষ করে বগুড়ায় আমাদের করতোয়ায় যেমন যদি বলি, এই সুযোগটা আছে যে আমাদের যারা ডেস্কে কাজ করে ডেস্কে আছে, যারা মাঠে কাজ করছে মাঠে কাজ করছে, ইনভেস্টমেন্টও আছে। যার জন্য করতোয়ায় কিছু কিছু মানে অনুসন্ধানী রিপোর্ট আসে যেগুলো গোটা বাংলাদেশেও অনেক বেশি আলোড়নের সৃষ্টি করেছে। যারা জানেন যে বগুড়ায় হিল্লা বিয়ের উপরে যে বিষয়টা, যে আমাদের বগুড়ার নুনগোলায় যে হিল্লা বিয়ের যে ঘটনা ঘটেছিল, যেটা পরবর্তী পর্যায়ে হাইকোর্টের গোচরে এসেছিল এবং তারপরে তাই সেই ব্যাপারে রুল জারি হয়েছিল এবং একটা হাইকোর্টের নির্দেশনা চলে এসেছিল, সেটার কিন্তু কৃতিত্ব অবশ্যই দৈনিক করতোয়ার। এমনি অনেকগুলো ঘটনা আছে যেগুলো ঘটনা প্রদীপ ভট্টাচার্য, আপনি আমাদের সাথেই থাকুন। আমি কাজী মোতাহার আপনার কাছে জানতে চাইবো যে আপনার পত্রিকায় সাম্প্রতিককালে এরকম কোনো অনুসন্ধানী প্রতিবেদন আপনারা করেছেন কিনা, যেটি আপনি আমাদের বলতে পারবেন, এবং একই প্রশ্ন যে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ আপনাকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষকে। খুলনা থেকে প্রকাশিত সবকটি দৈনিকেই অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়। বিশেষ করে এখানকার স্থানীয় দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, প্রবাহ সহ যে কতগুলো কাগজ আধুনিক প্রযুক্তিতে প্রকাশিত হচ্ছে, সেখানে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। যেমন আজকে আমাদের কাগজে খুলনা রেল স্টেশন, রেল লাইনের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে 13 জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে
গত 5ই অক্টোবর তারিখে, তার উপরেও ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন আমাদের কাগজগুলোতে প্রকাশিত হচ্ছে। আগের যে কোনো সময়ের তুলনায় খুলনার কাগজগুলো অত্যন্ত আধুনিক প্রযুক্তি এবং অনেক সুযোগ সুবিধা নিয়ে প্রকাশিত হচ্ছে। যদিও খুলনা সাংবাদিকদের জন্য একটি ঝুঁকিপূর্ণ, দেশবাসী সবারই জানা যে এখানে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব হুমায়ুন কবির বালু, মানিকচন্দ্র সাহা, হারুনা রশিদ খোকন, শেখ বেলাল উদ্দিন, সাতক্ষীরার মুক্তিযোদ্ধা সম আলাউদ্দিন সহ অনেকেই নিহত হয়েছেন। তারপরেও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের এখানে। আমাদের মালিক পক্ষর কাছ থেকেও অনেক সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যারা কনসার্ন পারসন তাদের ক্ষেত্রে একটু তথ্য প্রদানের ক্ষেত্রে সংকট সমস্যা হচ্ছে। জি, আপনারা তিনজনই আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো। রাহুল ভাই শুনছিলেন, আপনি বলছেন, আপনারা বলছেন যে আমাদের এখানে কমে আসছে, কিন্তু আঞ্চলিক পত্রিকার যারা বার্তা সম্পাদক তারা কিন্তু উল্টোটা বলছে। তারা বলছে যে তারা এটা কন্টিনিউ করছে, কোনো সমস্যা হচ্ছে না। না না না, আমার মনে হয় আপনি ওনারা যা বললেন করছেন, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কত এটা এটা কি ফ্রিকোয়েন্সিটা বলছেন না যে কত ঘন ঘন করছে। যেমন খুলনায় যে 5ই অক্টোবর যে 13 জন বনদস্যু, কথিত না প্রকৃত বনদস্যু এখন আমরা শিওর না, ধরে নিচ্ছি বনদস্যু নিহত হয়েছে, এদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, নাকি এরা বন্দুক যুদ্ধে মারা গেছে, এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অনুসন্ধানী প্রতিবেদন অনেক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এগুলো নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে। হয়তো সময় কম, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আসবে এটি। কিন্তু এই যে মানিক সাহা কি হিসেবে হত্যা হয়েছেন সেটিকে আজ পর্যন্ত খুলনার কেউ উদ্ধার করে কোনো পত্রিকায় স্পষ্ট করে লিখেছে? বালু কিভাবে নিহত হলেন কেউ কি লিখেছে? বেলালের কথা বললেন কিভাবে নিহত লিখেছেন? কিংবা ধরেন ওই যে হিল্লা বিয়ে নিয়ে হাইকোর্টে একটা অর্ডার দিয়েছেন, এরকম ঘটনা তো কালে বদ্ধে ঘটে, কিন্তু চারিপাশে প্রতিদিন অনুসন্ধানী প্রতিবেদন কোথা থেকে আসবে? যেখানে দুর্নীতি বেশি, যেখানে অপরাধ বেশি, অন্যায় বেশি, ক্ষমতাসীনদের প্রভাব বেশি, যেখানে বড় বড় বিজনেস কর্পোরেট হাউসগুলো, আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, যেভাবে জমি ভাগাভাগি হয়ে গেছে সেটা নিয়ে যদি চিন্তা করি, সেই সব প্রতিবেদন কতটা আমরা ছাপতে পারি, কতটাই বা করি। তো কিছু কিছু দুটো একটা পিছিয়ে ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে আর তার গুরুত্বটাও দেখতে হবে। সেইটা যদি চিন্তা করি তাহলে কিন্তু খুব বেশি হচ্ছে বলে আমার মনে হয়। আপনার মনে হচ্ছে না? আসাদ ভাই, এরকম যদি হয় তাহলে গণমাধ্যম, সংবাদ মাধ্যম বিশ্বাসযোগ্যতার জায়গাটা কিভাবে অর্জন করবে? যে যেভাবে কাজ করা দরকার যে করতে পারছেন না বলছেন সবাই, তাহলে সেই আস্থাটা কিভাবে অর্জন হবে? না, প্রথমত হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে দুটি প্রসঙ্গ এসছে। একটি হচ্ছে অর্থের যোগান দরকার, দ্বিতীয়ত হচ্ছে সময় দরকার। কিন্তু তৃতীয় আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একজন সাংবাদিকের দক্ষতা। এই জায়গাটিতে তিনজনই আমি বলবো যে বাংলাদেশের একটু অগ্রগামী অঞ্চল আঞ্চলিক পর্যায়ের ক্ষেত্রে ইতিবাচক মন্তব্য করলেন অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পর্যায় থেকে, এমনকি ঢাকা থেকেও যে সংবাদপত্র কিংবা গণমাধ্যমগুলোতে সংবাদ আসছে, সেখানেও কিন্তু খুব বেশি অনুসন্ধানী প্রতিবেদন আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে যেটা রাহুলদা বললেন, কয়েকটি ঘটনার উল্লেখ করলেন ইনি, আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাগুলোর সাথে ওনারা যে বিষয়গুলোকে আমি বলবো যে এড়িয়ে যাচ্ছেন কিংবা ওনারা নজর দিচ্ছেন না বা নজর দেওয়ার তাগিদ অনুভব করছেন না, সেই দিকে যদি নজর দিতে আমরা না পারি তাহলে কিন্তু বিকল্প গণমাধ্যমের প্রশ্নটি এসে দাঁড়াবে। কারণ আজকে আমরা যেখানে প্রযুক্তিগত অগ্রগতির যে জায়গায় এসে দাঁড়িয়েছি, মুহূর্তের মধ্যে সংবাদগুলো ছড়িয়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখছি যে জনসাংবাদিকতা, অর্থাৎ যে ভিডিও ক্লিপিংস পদ্মায় ডুবে গেল যে লঞ্চটি, সেই ক্লিপিংস কিন্তু কোনো সাংবাদিকের সংগ্রহ করা নয়। কিংবা যখন আগুন ধরছে আপনার বসুন্ধরা সিটিতে, প্রথম যে ভিডিও ক্লিপিংসটি সেটি একজন সাধারণ মানুষের তোলা। তো সেই ক্ষেত্রে গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা হারালে সংবাদ হারিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিকল্প একটি পদ্ধতি বা উপায় আমাদের সামনে আসবে, এবং যেটা প্রযুক্তি আমি বলবো যে অনেকটা বিকল্প গণমাধ্যমের দ্বার উন্মোচন করে দিয়েছে। সেটি হচ্ছে আরেকটা, গণমাধ্যম ফেল করছে কিন্তু আমরা বলছি না, আমরা বলছি যে ফ্রিকোয়েন্সিটা কম। হ্যাঁ, এটা তো আরো বাড়তে পারে, সেটা অনেক সময় সময়ে, যুগে, কালে এগুলো অনেক সময় চেঞ্জ হয়। গণমাধ্যমে যখন বিকল্প, আপনি যেটা বলছেন উনি খুবই ভালোভাবে বলেছেন, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে। এখন আমরা সবাই, প্রত্যেকটা মানুষ সাংবাদিক, যারাতে মোবাইল ফোন আছে, আমরা খবর রাহুল ভাই আপনাদের কাছে ফিরবো, আমার আরেকটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখন ফিরছি পরেই।